বন্ধুরা, একটু ভেবে বলুন তো, একটা দেশের সবথেকে শক্তিশালী অস্ত্র কি হতে পারে? পরমাণু বোমা নাকি বিশাল সৈন্যবাহিনী? বর্তমান জিওপলিটিক্স বা ভূরাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা বিচার করি, তাহলে একটি দেশের সবথেকে বড় শক্তি হলো তার স্ট্র্যাটেজিক সভারেনিটি বা কৌশলগত সার্বভৌমত্ব। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজের দেশের সুরক্ষার জন্য অন্য কোনো দেশের মুখাপেক্ষী না হওয়া। আর ঠিক এই লক্ষ্যেই ভারত সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যা গোটা বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রি বা প্রতিরক্ষা শিল্পে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কথা বলবো ভারতের অত্যন্ত উচ্চাভিলাষী এবং যুগান্তকারী প্রজেক্ট অ্যামকা বা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট ফাইটার জেট প্রোগ্রাম নিয়ে। আপনারা হয়তো স্ক্রিনে থাকা দ্য হিন্দু সংবাদ মাধ্যমের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে অ্যামকা ফাইটার জেট প্রজেক্ট মুভস অ্যাহেড অ্যাজ ডিফেন্স মিনিস্ট্রি ইস্যুজ RFP টু শর্টলিস্টেড ফান্ডস। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক এই মেগা প্রজেক্টের জন্য RFP বা রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করে দিয়েছে। কিন্তু এই খবরের ভেতরে লুকিয়ে আছে এমন একটি কড়া শর্ত, যা শোনার পর হয়তো আমেরিকান লকহেড মার্টিন থেকে শুরু করে ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের মতো গ্লোবাল ডিফেন্স জায়ান্টদের রাতের ঘুম উড়ে গেছে। কি সেই শর্ত? ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে অ্যামকা ফাইটার জেট তৈরি করার জন্য যে নতুন কোম্পানি গঠন করা হবে, সেখানে 100% ভারতীয় মালিকানা থাকতে হবে। কোনো বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা, কোনো NRI বা অনাবাসী ভারতীয়কেও এই কোম্পানির উচ্চপদে বসার কোনো অনুমতি দেওয়া হবে না। কেন হঠাৎ এত কড়া সিদ্ধান্ত নিল ভারত সরকার? এর পেছনে ভারতের লং টার্ম ভিশন বা দীর্ঘমেয়াদী লক্ষ্যটাই বা কী? আজকের এই জিওপলিটিক্যাল ভিডিওতে আমরা এই পুরো বিষয়টির গভীরে গিয়ে অ্যানালিসিস করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই আলোচনাটি প্রত্যেকটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় হতে চলেছে। বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রক যখন RFP বা রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করেছে, তার 47 থেকে 48 নম্বর ক্লজ বা ধারাটি যদি আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার ব্লুপ্রিন্ট এখন কতটা নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। সাধারণত যখনই ভারত কোনো নতুন সেক্টরে উন্নতি করতে চাই, তখন আমরা দেখি সরকার FDI বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে স্বাগত জানায়। আমরা বিদেশি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাই আমাদের দেশে এসে ফ্যাক্টরি তৈরি করার জন্য। কিন্তু অ্যামকা প্রোগ্রামের ক্ষেত্রে ভারত সরকার সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছে। সরকার এখানে একেবারে জিরো কম্প্রোমাইজ নীতি গ্রহণ করেছে। এই চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে যে কোম্পানি এই 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরি করবে, তার ওনারশিপ এবং কন্ট্রোল সম্পূর্ণভাবে রেসিডেন্ট ইন্ডিয়ান সিটিজেন বা আবাসিক ভারতীয় নাগরিকদের হাতেই থাকতে হবে। এর মানে কি? এর মানে হলো কোম্পানিতে কোনো বিদেশি শেয়ার হোল্ডিং থাকবে না। যদি কোনো বিদেশি সংস্থাকে বিনিয়োগ করতেও হয়, তবে তা কেবল প্যাসিভ ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হিসেবেই করতে হবে, এবং সেটিও হবে সম্পূর্ণ ভারতীয় রুলস অ্যান্ড রেগুলেশনের অধীনে। অর্থাৎ কোম্পানিতে তাদের কোনো ভোটাধিকার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না। শুধু তাই নয়, এই কোম্পানির শীর্ষ পদগুলো যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ অপারেটিং অফিসার, এমনকি বোর্ড অফ ডিরেক্টরের সমস্ত পদে শুধুমাত্র সেই ভারতীয়রাই বসতে পারবেন, যারা ভারতের স্থায়ী বাসিন্দা। এমনকি কোনো NRI বা অনাবাসী ভারতীয় যার হয়তো অন্য দেশের গ্রিন কার্ড আছে, তাকেও এই সমস্ত পদে বসার অনুমতি দেওয়া হবে না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত কড়াকড়ি কেন? বন্ধুরা, অ্যামকা শুধু একটা সাধারণ ফাইটার জেট নয়, এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম স্টেলথ ফাইটার জেট। এর রেডারিভিশন টেকনোলজি, এর সেন্সার ফিউশন, এর অ্যাভিওনিক্স, এগুলো ভারতের নিজস্ব মেধাসত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ভবিষ্যতে হয়তো এই অ্যামকা ফাইটার জেটগুলোই ভারতের নিউক্লিয়ার ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অর্থাৎ শত্রুপক্ষের ওপর পরমাণু বোমা ফেলার প্রয়োজন হলে এই জেটগুলোই ব্যবহার করা হতে পারে। এমন একটি সংবেদনশীল এবং অতি গোপন প্রজেক্টের কন্ট্রোল যদি কোনো বিদেশি বা বিদেশ ঘেঁষা মানুষের হাতে থাকে, তবে তা ভারতের স্ট্র্যাটেজিক সভারেনিটি বা কৌশলগত সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। ভারত সরকার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারতের আকাশসীমা রক্ষার দায়িত্ব শুধু এবং শুধুমাত্র খাঁটি ভারতীয়দের হাতেই থাকবে।
এই মুহূর্তে আপনারা স্ক্রিনে ফরচুন ইন্ডিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে বলা হয়েছে, গভর্নমেন্ট বিগিনস হান্ট ফর প্রাইভেট পার্টনার টু বিল্ড ইন্ডিজিনাস 5th জেনারেশন ফাইটার জেট। এই হেডলাইনটির মধ্যে লুকিয়ে আছে ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বা প্রতিরক্ষা উৎপাদনের একটি বিশাল বড় পালাবদলের গল্প। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে, বিশেষ করে ফাইটার জেট তৈরির ক্ষেত্রে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের একচেটিয়া আধিপত্য বা মনোপলি ছিল। কিন্তু অ্যামকা প্রজেক্টের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। তারা এই মেগা প্রজেক্ট থেকে হ্যালকে সরাসরি লিড রোলে না রেখে দেশের বড় বড় প্রাইভেট প্লেয়ার্স বা বেসরকারি সংস্থাগুলোকে শর্টলিস্ট করেছে। কারা আছে এই দৌড়ে? 3টি মূল কনসোর্টিয়াম বা জোটকে বেছে নেওয়া হয়েছে। প্রথমত টাটা গ্রুপের টাটা অ্যাডভান্স সিস্টেম, দ্বিতীয়ত L&T যারা ভারত ইলেকট্রনিক্সের সাথে হাত মিলিয়েছে, এবং তৃতীয়ত ভারত ফোর্স যারা BEML এর সাথে যৌথভাবে কাজ করবে। এদেরকে বলা হয়েছে আগামী 3 মাসের মধ্যে একটি নতুন ডেডিকেটেড কোম্পানি গঠন করতে হবে, যে কোম্পানির একমাত্র কাজ হবে অ্যামকা ফাইটার জেট তৈরি করা। এর জন্য আনুমানিক 15,000 কোটি টাকার একটি প্রজেক্ট বাজেট নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, ভারত সরকার এখানে একটি এয়ারোস্পেস প্রাইম কন্ট্রাক্টর মডেল তৈরি করতে চাইছে। সরকার চাইছে এমন একটি কোম্পানি তৈরি হোক যারা শুধু যন্ত্রাংশ জোড়া লাগানোর কাজ করবে না, বরং ডিজাইন, প্রোটোটাইপ, ডেভেলপমেন্ট, ফাইট টেস্টিং, সার্টিফিকেশন থেকে শুরু করে মাস প্রোডাকশন এবং সারা জীবনের জন্য এয়ারক্রাফট মেনটেন্যান্স বা সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখবে। টাইমলাইন বা সময়সীমাটাও কিন্তু খুব কড়াভাবে বেঁধে দেওয়া হয়েছে। বর্তমান ফেজে প্রোটোটাইপ ডেভেলপমেন্টের কাজ চলবে। 2028 সালের মধ্যে প্রথম প্রোটোটাইপ রোল আউট করতে হবে। 2029 সালের মধ্যে প্রথম ফ্লাইট বা উড্ডয়ন সম্পন্ন করতে হবে। 2030 সালের মধ্যে এর সার্টিফিকেশন বা ছাড়পত্র নেওয়ার কাজ শেষ করতে হবে। 2034 সালের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সে এর অন্তর্ভুক্তি বা ইন্ডাকশন শুরু হবে এবং 2035 সাল থেকে পুরোদমে মাস প্রোডাকশন বা ব্যাপক হারে উৎপাদন শুরু হবে। হ্যালকে বাদ দিয়ে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার এই সিদ্ধান্তটি কিন্তু একদিনে নেওয়া হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। যখন একটি দেশের বেসরকারি খাত শক্তিশালী হয়, তখন প্রতিরক্ষা উৎপাদনে গতি আসে, নতুন প্রযুক্তির উদ্ভাবন দ্রুত হয় এবং আন্তর্জাতিক বাজারে সেই দেশের অস্ত্র রপ্তানির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। ভারত ঠিক এই ইকোসিস্টেমটাই তৈরি করতে চাইছে। ভারত সরকার হঠাৎ করে কেন বিদেশিদের প্রতি এতটা রক্ষণশীল হয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার মধ্যে। জিওপলিটিক্সে একটা কথা আছে, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিজ, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না, স্বার্থটাই আসল। আমরা যদি আমাদের অতীত ইতিহাস দেখি তাহলে দেখব ভারত যখনই বিদেশিদের কাছ থেকে কোনো ফাইটার জেট কিনেছে তখনই আমরা কোনো না কোনোভাবে ফাঁদে পড়েছি। উদাহরণস্বরূপ, আমরা যখন ফ্রান্সের কাছ থেকে রাফেল ফাইটার জেট কিনেছিলাম তখন আমাদের বিপুল অর্থ খরচ করতে হয়েছিল। রাফাল বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছিল জানেন? সোর্স কোড এবং টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে। ফরাসি কোম্পানি ড্যাসল্ট এভিয়েশন আমাদের প্লেন দিয়েছে ঠিকই, কিন্তু এর ভেতরের যে কোর টেকনোলজি বা সোর্স কোড তা সম্পূর্ণভাবে আমাদের হাতে তুলে দেয়নি। ফলস্বরূপ আমরা যদি রাফেলের ভেতরের নিজস্ব কোনো দেশীয় অস্ত্র বা মিসাইল ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমাদের ফ্রান্সের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, তাদের অনুমতি নিতে হয়। রাশিয়ার Su-30 MKI এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু, তারা আমাদের প্রচুর ফাইটার জেট দিয়েছে, কিন্তু যখনই এই জেটগুলোর আপগ্রেডেশন বা খুচরো যন্ত্রাংশের প্রয়োজন হয় তখন সাপ্লাই চেন ব্যাহত হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। বিশেষ করে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেই সাপ্লাই চেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি অতীতে ব্রিটিশ জাগুয়ার এয়ারক্রাফট কেনার সময়ও আমাদের একই ধরনের টেকনোলজি ট্রান্সফার এবং মেনটেনেন্স সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যখন আপনি অন্য দেশের কাছ থেকে অস্ত্র কেনেন তখন আপনি শুধু সেই অস্ত্রটি কেনেন না, সাথে সাথে আপনি সেই দেশের জিওপলিটিক্যাল চাপের কাছেও নতি স্বীকার করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি সেই দেশটি যন্ত্রাংশ দিতে অস্বীকার করে বা সিস্টেম ব্লক করে দেয় তাহলে আপনার কোটি কোটি টাকার ফাইটার জেট আকাশে ওড়ার বদলে হ্যাঙ্গারে ধুলো খাবে। ভারত সরকার এই বিষয়টা খুব ভালো করে অনুধাবন করেছে। প্রজেক্ট 75I এর অধীনে জার্মানির সাথে সাবমেরিন তৈরির যে আলোচনা চলছে সেখানেও
ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ম্যানুফ্যাকচারিং ভারতেই হতে হবে। কিন্তু তা সত্ত্বেও বিদেশি কোম্পানিগুলো টেকনোলজি ট্রান্সফার নিয়ে টালবাহানা করে। এই কারণেই অ্যামকা প্রোগ্রামে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আর কোনো বিদেশির মুখাপেক্ষী হব না। আমাদের নিজস্ব সোর্স কোড থাকবে, আমাদের নিজস্ব সাপ্লাই চেন থাকবে, আমাদের নিজস্ব কন্ট্রোল থাকবে, যাতে ভবিষ্যতে ভারতের আকাশসীমা সুরক্ষিত রাখতে ওয়াশিংটন, প্যারিস বা মস্কোর দিকে তাকিয়ে থাকতে না হয়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে ওয়ারেপের একটি চমৎকার আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। ফ্রম মনোপলি টু কম্পিটিশন, ইন্ডিয়া রেমিজেন্স ডিফেন্স ম্যানুফ্যাকচারিং উইথ অ্যামকা। এই আর্টিকেলটি আমাদের চোখের সামনে পর্দাটা সরিয়ে দেয়। আজ আমরা যখন আমেরিকার লকহেড মার্টিন, বোয়িং বা ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন কিংবা যুক্তরাজ্যের বিএই সিস্টেমের দিকে তাকাই, তখন আমাদের মনে হয় এরা কত বড় বিশাল ক্ষমতাশালী কোম্পানি। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, এই কোম্পানিগুলো কি একদিনে এতটা বড় হয়েছে? এরা কি আকাশ থেকে পড়েছে? একদমই নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সরকার তাদের দেশের এই বেসরকারি কোম্পানিগুলোকে বিপুল পরিমাণে আর্থিক সাহায্য, প্রযুক্তিগত সহায়তা এবং বড় বড় ডিফেন্স কন্ট্রাক্ট দিয়ে বড় করে তুলেছে। আমেরিকান সরকার যখন তাদের নিজস্ব ফাইটার জেট বানানোর প্রয়োজন বোধ করেছে, তারা সোজা লকহেড মার্টিনকে টাকা এবং প্রযুক্তি দিয়ে বলেছে, তোমরা আমাদের জন্য সেরা অস্ত্র বানাও। আর এভাবেই জন্ম নিয়েছে F-22 র্যাপটর বা F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। সরকার এবং বেসরকারি খাতের এই যুগলবন্দি হল পশ্চিমা দেশগুলোর সামরিক পরাশক্তি হওয়ার আসল রহস্য। আজ ভারত ঠিক সেই একই পথে হাঁটতে শুরু করেছে। ভারত সরকার বুঝতে পেরেছে যে শুধু সরকারি সংস্থা দিয়ে একবিংশ শতাব্দীর আধুনিক এবং পরিবর্তনশীল জিওপলিটিক্যাল যুদ্ধক্ষেত্রে টিকে থাকা সম্ভব নয়। আমাদের নিজস্ব লকহেড মার্টিন বা দ্যাসো অ্যাভিয়েশন তৈরি করতে হবে। আর ঠিক সেই কারণেই টাটা, এল&ডি এবং ভারত ফোর্জের মতো দেশীয় বেসরকারি কোম্পানিগুলোকে এই মেগা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে 100% ভারতীয় মালিকানার শর্ত দেওয়া হয়েছে, এর ফলে কি হবে জানেন? এই কোম্পানিগুলো ভারতের মধ্যেই একটি সম্পূর্ণ নতুন এরোস্পেস ইকোসিস্টেম তৈরি করবে। এর ফলে হাজার হাজার এমএসএমই লাভবান হবে, যারা এই ফাইটার জেটের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করবে। লক্ষ লক্ষ তরুণ ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান হবে। আর সব থেকে বড় কথা, ভারতের মেধা, ভারতের টাকা এবং ভারতের প্রযুক্তি ভারতের ভেতরেই থাকবে। যখন এই কোম্পানিগুলো অ্যামকা প্রজেক্ট সফলভাবে শেষ করবে, তখন তারা শুধু ভারতের জন্যই নয়, আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশের জন্য অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। ভারত তখন আর অস্ত্র আমদানিকারক দেশ থাকবে না, বরং ভারত পরিণত হবে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে। অ্যামকা ফাইটার জেটের এই আরএফপি শর্তাবলী আন্তর্জাতিক মহলে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছে। আমেরিকা, ইউরোপ বা অন্য যে কোনো দেশের গ্লোবাল ডিফেন্স জায়ান্টরা এখন বুঝতে বাধ্য হচ্ছে যে ভারতকে আর সস্তা বাজার হিসেবে ব্যবহার করা যাবে না। আপনি যদি ভারতের বাজারে ঢুকতে চান, ভারতের সাথে ডিফেন্স ডিল করতে চান, তাহলে আপনাকে ভারতের শর্ত মেনেই কাজ করতে হবে। আপনি শুধু পণ্য বিক্রি করে চলে যাবেন আর কন্ট্রোল নিজের হাতে রাখবেন, সেই দিন শেষ। এই পদক্ষেপটি আত্মনির্ভর ভারতের শুধু একটি স্লোগান নয়, এটি একটি বাস্তব রূপায়ণ। যখন একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে, ভারতীয় অর্থে এবং ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একটি কোম্পানিতে তৈরি হয়ে আকাশে উড়বে, তখন ভারতের কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক পশ্চার এক লাফে বহুগুণ বেড়ে যাবে। আগামী দিনে ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে জিওপলিটিক্যাল উত্তেজনা তৈরি হতে চলেছে, সেখানে ভারতকে তার নিজস্ব শক্তিতেই দাঁড়াতে হবে। আর সেই নিজস্ব শক্তির সবথেকে বড় স্তম্ভ হতে চলেছে এই অ্যামকা প্রোগ্রাম। বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রকের এই 100% ভারতীয় মালিকানার শর্ত এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ফাইটার জেট তৈরির এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় টাটা বা এল&টির মতো ভারতীয় কোম্পানিগুলো আমেরিকার লকহেড মার্টিনকে টেক্কা দেওয়ার মতো শক্তিশালী এরোস্পেস জায়ান্টে পরিণত হতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব মন দিয়ে পড়ি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই বিশাল সাফল্যের খবর তাদেরও কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির এমনই সব গভীর এবং বাস্তবসম্মত বিশ্লেষণ বাংলায় দেখতে হলে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।